পল্লী সাহিত্য বলতেই আমাদের মাথায় কি আসে? গ্রামের সহজ সরল জীবন, লোকগান আর নানা রকম গল্পের দৃশ্য, তাই না? কিন্তু এই যে বিশাল একটা ভাণ্ডার, এটাকে কে একদম গুছিয়ে আমাদের সামনে তুলে ধরেছিলেন? চলুন আজ সেই মানুষটার কথাই জেনে নিই, যিনি আমাদের ভাষার একেবারে শিকড়ের সন্ধান দিয়েছিলেন। তো প্রশ্নটা হলো, কে ছিলেন এই বাংলা ভাষাতত্ত্বের অন্যতম স্থপতি? এমন একজন যার অবদান ছাড়া আজকের বাংলা ভাষাকে হয়তো আমরা এই রূপে পেতামই না। আর সেই নামটা হল মোহাম্মদ শহীদুল্লাহ, একজন কিংবদন্তি যিনি তার পুরো জীবনটাই ভাষার জন্য উৎসর্গ করে গেছেন। তো কিভাবে তিনি ভাষার একজন অগ্রদূত হয়ে উঠলেন? মানে তিনি তো শুধু একজন পণ্ডিত ছিলেন না, ছিলেন তার চেয়েও অনেক বেশি কিছু। তাকে বলা হতো অসামান্য প্রতিভাধর, সুপণ্ডিত ও ভাষাবিদ। ভাবা যায়, এটা কিন্তু তার জ্ঞান আর মেধার একটা বিশাল স্বীকৃতি ছিল। তার কাজের ধরনটা ছিল সত্যি অসাধারণ। প্রাচীন ভাষা আর সাহিত্যের যে কঠিন কঠিন জটিল সব সমস্যাগুলো ছিল না, সেগুলোর তিনি এমন যুক্তিপূর্ণ আর পরিষ্কার ব্যাখ্যা দিতেন যা ছিল এক কথায় অবিশ্বাস্য। আর ঠিক এই কারণেই তিনি তার সময়ের অন্যদের থেকে একদম আলাদা ছিলেন। কিন্তু প্রশ্ন হল, এত গভীর পাণ্ডিত্য তিনি অর্জন করলেন কিভাবে? এর পেছনে কিন্তু একটা লম্বা আর বেশ ইন্টারেস্টিং একটা জ্ঞানযাত্রার গল্প আছে। তার জন্ম হয়েছিল 1885 সালে পশ্চিমবঙ্গের পেয়ারা গ্রামে, আর তিনি মারা যান 1969 সালে ঢাকায়। এই যে লম্বা একটা জীবন, এর মধ্যে তিনি বাংলা ভাষাকে একটা নতুন পথের দিশা দিয়ে গেছেন। তার পড়াশোনার জার্নিটা দেখলে সত্যি অবাক হতে হয়। ভাবুন একবার, কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স করলেন, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ। কিন্তু এখানেই থামেননি তিনি, জ্ঞানের খোঁজে চলে গেলেন ইউরোপে, আর প্যারিসের সেই বিখ্যাত সরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রিও অর্জন করেন। মানে তার জ্ঞানচর্চার পরিধিটা একবার দেখুন। একদিকে কলকাতার প্রাচীন সংস্কৃত, আবার অন্যদিকে প্যারিসের আধুনিক ভাষাতত্ত্ব। প্রাচ্য আর পাশ্চাত্যের এই অসাধারণ মেলবন্ধনটাই কিন্তু তার ভবিষ্যতের সব গবেষণার ভিত্তিটাকে একদম মজবুত করে দিয়েছিল। তো এত বিশাল জ্ঞান ভাণ্ডার দিয়ে তিনি কি সৃষ্টি করলেন? চলুন এবার তার সেই সব কালজয়ী কাজের দিকে একটু তাকানো যায়। তার সবচেয়ে বিখ্যাত কাজগুলোর মধ্যে আছে বাংলা ভাষার ইতিবৃত্ত, 2 খণ্ডের বাংলা সাহিত্যের কথা আর বাংলা ভাষার ব্যাকরণ। এগুলোকে কিন্তু শুধু বই বললে ভুল হবে। এগুলো ছিল বাংলা ভাষা চর্চার এক একটা মাইলস্টোন, কারণ এই প্রথমবার আমাদের ভাষার ইতিহাস আর গঠনকে কেউ বৈজ্ঞানিকভাবে সবার সামনে তুলে ধরেছিল। কিন্তু শুনুন, এই অসাধারণ কাজগুলোর চেয়েও বড় একটা কাজ ছিল তার, একটা সম্পাদনা গ্রন্থ, যেটাকে তার সেরা, সবচেয়ে কালজয়ী অবদান বলা হয়। আর এটা তার দূরদৃষ্টির একটা দারুণ প্রমাণ। সেটা হল বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। এটা কিন্তু শুধু একটা বই ছিল না, এটা ছিল একটা বিশাল প্রজেক্ট। ভাবুন তো, দেশের এক এক অঞ্চলের মানুষের মুখের ভাষাকে এক জায়গায় নিয়ে আসা। এই কাজটা করে তিনি বাংলা ভাষার যে বৈচিত্র্য, সেটাকে চিরদিনের জন্য অমর করে গেছেন। কিন্তু তার কাজ কিন্তু শুধু ভাষাতত্ত্ব বা ব্যাকরণের মতো কঠিন বিষয়ই থেমে থাকেনি। তিনি ভবিষ্যতের কথাও ভাবতেন। তাই তো ছোটদের জন্য আঙুর নামের একটা পত্রিকা সম্পাদনা করেছেন। আবার শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে কত যে পাঠ্যবই অনুবাদ করেছেন তার ইয়ত্তা নেই। তার প্রতিভাটা ছিল সত্যি বহুমুখী। সমাজের সব স্তরের মানুষের জন্য তিনি কাজ করে গেছেন। সব মহান জীবনেরই তো একটা শেষ থাকে। চলুন এবার তার জীবনের শেষ অধ্যায়ের দিকে তাকাই, যা তার কীর্তিকে আরও মহিমান্বিত করে তুলেছে। 1885 থেকে 1969 এই জীবনকালে তিনি যা সৃষ্টি করে গেছেন, তা তাকে বাংলা ভাষার ইতিহাসে সত্যি সত্যি অমর করে রেখেছে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। মোহাম্মদ শহীদুল্লাহের এই বিশাল অবদান ছাড়া আজকের বাংলা ভাষাকে কি আমরা এভাবে পেতাম? একবার ভাবুন তো, তার এই কাজগুলো না থাকলে আমাদের ভাষার ইতিহাস আর এর বৈচিত্র্য কতটা অপূর্ণ থেকে যেত। এটা কিন্তু আসলেই ভাবনার বিষয়, তাই না?